শুভ সন্ধ্যা। সবাইকে আমার সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আজকে আমাকে বলতে বলা হয়েছে সব্যসাচী সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় সম্বন্ধে। সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের নাম আজকের দিনে খুব কম লোকেই হয়তো শুনেছেন, অনেকে জানেনও না। কিন্তু যে সময় বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এইসব দিকপালেরা নিজেদের তেজে সম্পূর্ণ ভাসমান, তখন যে তরুণ সাহিত্যিক শ্রেণী তাদের পিছনে এগিয়েছিলেন, তাদের পিছনে দাঁড়িয়েছিলেন এক সারিতে, তাদের মধ্যে সৌরীন্দ্রমোহন অন্যতম। লেখার উৎকর্ষ বলে বলছি না, শুধু লেখালেখি সব দিকেই তার ছিল স্বচ্ছন্দ বিচরণ। গল্প, উপন্যাস, নাটক এগুলোতে তার পরিচয় বিশেষভাবে থাকলেও এর বাইরে নানা রকম কাজে প্রবন্ধ, সমালোচনা, কবিতা, এমনকি সেই আদি যুগে চলচ্চিত্র পর্যালোচনা, সম্পাদকতা, সব দিকেই তার মুন্সিয়ানার পরিচয় ছিল। সত্যি বলতে গেলে সাহিত্যক্ষেত্রে তিনি সব্যসাচীই ছিলেন। এই সাহিত্যিকের সম্বন্ধে আমার বিশেষ আগ্রহ প্রধানত ব্যক্তিগত কারণে, এবং যে কারণে আমাকে এখানে বলতে বলা হয়েছে। তিনি আমার দাদামশাই, অর্থাৎ আমার মায়ের বাবা। তবে আমরা ছোটোবেলা থেকে তাকে তাতা বলতেই অভ্যস্ত। হয়তো ছোটোবেলায় মুখে যেটা আসতো আমরা সেটাই বলতাম। আমার ছোটো বোন একটু বেশি আদর জানিয়ে বলতো তাতিবাবু। এই ব্যক্তিত্ব সম্বন্ধেই আমার দু চার কথা বলা। তাতা সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় জন্মেছিলেন ইছাপুরে 1883 সালের 9ই জানুয়ারি। তার বাবার নাম ছিল হরিদাস মুখোপাধ্যায়। সে যুগের প্রসিদ্ধ অভিনেতা ও নাট্যকার নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কন্যা পুরসুন্দরী দেবী ছিলেন তাতার মা। লেখালেখির বীজ জন্মসূত্রেই তাতার রক্তে ছিল। নগেন্দ্রনাথের লেখা মালতী মাধব, পারিজাত হরণ এইসব নাটক ব্যাপক মঞ্চ সফলতা অর্জন করেছিল। এমনকি গিরিশচন্দ্রের রচনা বলে যেটিকে মনে করা হয়, সেই সতী কি কলঙ্কিনী নাটকটিও তার রচনা বলে অনেকে মনে করেন। তাতার কাছে শুনেছি তিনি একসময় নাটকের জগতে বেশ ঝুঁকেছিলেন। নাটক লেখা, নাটক দেখা, অভিনয় এসব তার অতি প্রিয় জায়গা। বাড়িতে কিন্তু তার মা দিদিমারা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, কারণ থিয়েটারের লাইনে যাওয়া মানেই বকে যাওয়া। তাই তিনি কিছুটা বাধ্য হয়ে একটু সরে এসেছিলেন। তবে আমরা তার আবৃত্তি শুনেছি। বিশেষত রবীন্দ্রনাথের মস্তক বিক্রয় কবিতাটি তার খুব প্রিয় ছিল, প্রায়ই আমাদের আবৃত্তি করে শোনাতেন। দাদামশাই যখন নেহাতি বালক তখন তার পিতৃবিয়োগ হয়। শুনেছি তার বাবা তার কোনো জ্ঞাতি ভাইয়ের সঙ্গে একযোগে ব্যবসা করতেন। তাতার সেই কাকা তাতার বাবাকে ঠকিয়ে তার যথাসর্বস্ব আত্মসাৎ করেন। এরপরে তার বাবা অসুস্থ হয়ে পড়েন এবং সুচিকিৎসার অভাবে তার মৃত্যু হয়। তাতার মা নিছকই অন্তঃপুরিকা ছিলেন, কিন্তু তিনি এবার শক্ত হাতে সংসারের হাল ধরেছিলেন। দুটি নাবালক ছেলেকে মানুষ করে তুললেন। তার সংকল্প ছিল এক ছেলেকে উকিল করা, অন্য ছেলেকে ডাক্তার, যাতে তাদের পরিবারের যেরকম দুর্যোগ ঘটেছে এরকম দুর্যোগ ভবিষ্যতে আর না ঘটতে পারে। দাদামশাই ঠাকুরদাদা কৃষ্ণসখা মুখোপাধ্যায় ছিলেন হাইকোর্টের উকিল। এরই পদাঙ্ক অনুসরণ করে দাদামশাই ওকালতি পাশ করে ব্যাংকশাল কোর্টে ক্রিমিনাল প্র্যাকটিসে অবতীর্ণ হন। তার ছোট ভাই যতীন্দ্রমোহন ডাক্তারি পাশ করে সেনাবাহিনীর ডাক্তার হন। এইসব বিবরণ তার নানা
লেখার মধ্যে চুম্বকের মতো লুকিয়ে আছে। দাদু নামে অত্যন্ত মর্মস্পর্শী একটি গল্পে দাদু তার শিশু নাতি নাতির কাছে তার বাল্যজীবনের দুঃখের কথা বলছেন। এছাড়া বিধবা মা ছেলেদের মানুষ করেছেন কত কষ্ট করে, এর বর্ণনাও বহু উপন্যাসে আছে। তাই দেখতাম মায়ের বিষয়ে তার অসম্ভব দুর্বলতা। আমার মা নাকি তার ঠাকুমার মতো দেখতে ছিলেন, তাই দাদামশাইয়ের বিশেষ টান ছিল মায়ের উপর। খুব ছোট বয়স থেকেই দাদামশাই সাহিত্যের দিকে ছোঁক। 14 বছর বয়সে তার লেখা ছেলেবেলার কথা গল্প প্রকাশিত হয় কমলা পত্রিকায়। ছোট বয়সে এরকম অনেক লিখেছেন। 12-13 বছর বয়সে কবিতা লিখেছিলেন, হে ঈশ্বর, অব্যক্ত অচিন্ত ধরণী না রহিলে কে তোমাকে চিন্ত, আকাশে রবি শশী তারকা রাশি রাশি, কুসুমে এত রং গন্ধ চলে ভাসি, ভোরের পাখি গায় নদীর কলতান, মা বাপ ভাই বোন এসব তব দান, না চেয়ে পেয়ে এত জীবন মধুময়, করুণা স্নেহ কত তোমার গাহি জয়। সেই সময় গন্ধদ্রব্য দেলখোস, মাথার তেল, কুন্তলিন এইসব স্বদেশি প্রসাধন দ্রব্য তৈরি করতেন হেমেন্দ্রমোহন বসু ওরফে এইচ বোস তার কারখানা থেকে। তার এই রমরমা ব্যবসা ছিল। তিনি প্রতি বছর তরুণ সাহিত্যিকদের উৎসাহ দিতে প্রতি বছর কুন্তলিন পুরস্কার প্রবর্তন করেছিলেন। পুরস্কারপ্রাপ্ত গল্পগুলি ছেপে বার হতো। দাদামশাইয়ের গল্প উপরি উপরি বেশ কয়েক বছর পুরস্কার পায়। ছাত্রাবস্থা থেকেই দাদামশাই রবীন্দ্রনাথের কাব্যে বিশেষভাবে অনুরক্ত। রবীন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয় তার মাস্তুত দিদি সাহিত্যিক অনুরূপা দেবীর মাধ্যমে। প্রথমে স্বর্ণকুমারী দেবীর সঙ্গে যোগাযোগ থেকে কবিগুরুর কাছে পৌঁছল। এইভাবে একটি রবীন্দ্রোত্তর তরুণ সমাজের সাহিত্য গোষ্ঠী গড়ে ওঠে। এর মধ্যে দাদামশাই ছাড়াও আরও যারা ছিলেন তাদের মধ্যে কবি সত্যেন্দ্রনাথ দত্ত, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মণিলাল গঙ্গোপাধ্যায়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া ভাগলপুরে তার আত্মীয় বাড়িতে তার প্রিয় বান্ধব বিভূতিভূষণ ভট্টের সহায়তায় শরৎচন্দ্রের সঙ্গে প্রথম যোগাযোগ ঘটে। শরৎচন্দ্রের মন্দির গল্প কুন্তলিন পুরস্কারের জন্য পাঠানো এবং তার বড়দিদি উপন্যাস নাম না দিয়ে ছাপিয়ে শরৎচন্দ্রকে পাঠকের দৃষ্টির সামনে আনা, এই দুটি বড় অবদান তার ছিল। এখন লেখালেখির বিষয়ে আসি। একটু প্রাচীন যারা, তাদের কাছে আমার দাদামশাইয়ের নাম করলে তারা বলেন, ওর লেখা কত গল্প ছোটবেলায় পড়েছি। যেন শিশু সাহিত্যিক ছাড়া তার আর কোনো পরিচয় ছিল না। অবশ্য তাদের দোষ নেই, তারা আর কিছু পড়ার সুযোগ পাননি। শিশু বা কিশোর সাহিত্যেও কত রকম ধারা তার আয়ত্ত ছিল। রূপকথার গল্প, ছোটদের দুষ্টুমির গল্প, অ্যাডভেঞ্চারের গল্প, এছাড়া বিদেশি গল্পের ভাষান্তর তো ছিলই। রূপকথার উপরে তিনি রবীন্দ্রনাথের উপদেশে গবেষণা শুরু করেছিলেন, কিন্তু সে কাজ শেষ করে যেতে পারে। রাজ্যের রূপকথা, রাশিয়ার রূপকথা, বাংলার রূপকথা, রূপকথার ঝাঁপি, কত গল্পই যে ছিল। কিশোরদের আনন্দ দেওয়ার জন্য চালিয়াচন্দর আজও অনেকেরই প্রিয়। আর অ্যাডভেঞ্চার কত রকমের, লালকুঠি, পাঠান মুলুকে, জঙ্গলবাড়ি, জলটুঙ্গি, এক রাত্রি, এরকম কত উপন্যাস। ভয়ের গল্পও লিখেছেন। রোমান্স নামে একটি সংকলনে অনেকগুলি ভয়ের গল্প আছে। শিশু কিশোর পত্রিকা মৌচাক প্রতিষ্ঠায় মূল প্রতিষ্ঠাতা সুধীরচন্দ্র সরকারের সঙ্গে দাদামশাই যথেষ্ট অবদান ছিল। সুধীরবাবু দাদামশাইয়ের বাল্যবন্ধু, তাকে সারা জীবন তাতা মোটকু বলে ডাকতেন। তাদের এমসি সরকার অ্যান্ড সানস প্রকাশনীতে বহুদিন দাদামশাইয়ের বই বেরিয়েছে। এই সরকার পরিবারের সঙ্গে আমাদের পরিবারের 3 পুরুষের সম্বন্ধ। সুধীরবাবুর পুত্রকে আমরা সুপ্রিয় মামা বলতাম। তার পুত্র সমিত আমার বাল্যবন্ধু। তার আকস্মিক মৃত্যু যে কতটা আঘাত দিয়েছে বলতে পারি না। দাদামশাইয়ের শেষ লেখা কাকর পথের যাত্রী মৌচাকে ধারাবাহিকভাবে বেরোচ্ছিল, তা হঠাৎ করে থেমে গেল। ছোটবেলা থেকেই আমরা যখন ভালো করে পড়তেও শিখিনি, তখন থেকেই তাতার গল্পে আমাদের দিনরাত ভরা ছিল। গল্প লিখে আবার ভুলেও যেতেন। একবার আমাদের দিদু সুবর্ণলতা দেবী তাতারই লেখা একটি গল্প আমাদের পড়ে শোনাচ্ছেন। তাতা একটু দূরে বসে মন দিয়ে শুনছেন। হঠাৎ বললেন, কে লিখেছে রে? বেড়ে লিখেছে তো। আমাদের তাই শুনে সে কি হাসি। অনেক বিদেশি গল্পেরও ভাষান্তর করেছিলেন ছোটদের জন্য, যেমন স্বর্ণ নদী, কিং অফ দ্য গোল্ডেন রিভারের অনুবাদ, বড়দিনের বন্দনা, চার্লস ডিকেন্সের ক্রিসমাস ক্যারল, স্কন্ধকাটা ঘোড়সওয়ার, দ্য লেজেন্ড অফ স্লিপি হলো ইত্যাদি। শেষোক্ত বইটি সম্বন্ধে আমার বিশেষ দুর্বলতা আছে, কারণ এই বইটা আমাকেই উৎসর্গ করা। দাদামশাই আমাদের জন্মের পর
যত ছোটদের বই লিখেছেন সবই আমাদের নাতি নাতনিদের নয়তো বিশেষ এক বা দুই বা তিনজনকে উৎসর্গ করা, সঙ্গে একটা করে মজার কবিতা। এই বইটার উৎসর্গ শুধুই আমাকে এবং মজার কবিতা সহ। আমার খুব ভূতের ভয় ছিল, আবার ভূতের ভয় শুনতে খুব ভালোবাসতাম, যেমন এখনও বাসি। কবিতার প্রসঙ্গই যখন এলো তখন কবিতার কথা দু একটা বলি। ছোটবেলা থেকে তাতা যেসব কবিতা লিখেছেন তার একটা তো শুরুতেই বলেছি, সেসব কবিতা পরে ছাপানো হয়েছে, কিন্তু সে সম্বন্ধে কম লোকেই জানেন। আগেই বলেছি তার লেখা কবিতা রবীন্দ্রনাথকে পড়িয়েছিলেন এবং কবির উপদেশ পেয়েছিলেন। কবি বলেছিলেন, ভালো ভালো কবিতা ইংরেজি বা সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করো, শুধু গদ্যে নয় পদ্যে করো, ছন্দে করো, যেমন দেখবে মনে যা হবে তাই লিখবে, দেখা জানা বা ভাষার উপর বেশি কিছু বিদ্যা ফলাবার চেষ্টা করো না। আর নিত্যই হাতের লেখা অভ্যাস করার মতো নিয়মিত লিখে গেলে তবেই লেখা থাকবে, তবেই লেখা পাকবে। তাতা কবিতা অনেক লিখেছেন, গুরুগম্ভীর কবিতা ছাড়াও মজার কবিতা। ভারতী পত্রিকা থেকে এমনি একটি কবিতার উদাহরণ দিচ্ছি। এটা ভারতী শ্রাবণ 1316-তে বেরিয়েছিল। কবিতার নাম গ্রন্থ লেখা। গ্রন্থ লেখা সেটা এমন কঠিন কিছু নয়, শুধু খাতাখানি বেঁধে পাতা ভরিয়ে যেতে হয়। ভরা বেজে চাই তো কিছু, ভাবনা করো না কো, আবল তাবল মনে এলেই অমনি লিখে রাখো। চেপে বাহির করো দাদা, কিছু নাই খুব ভয়, ছাপাখানায় গ্রন্থকারের জন্মক্ষেত্র যেন, সমালোচকেরই হর্তাকর্তা বলে জেনে নাও। এখন কেষ্টবিষ্টুর সময় গেছে, শীতলারই জয়, অর্থ যদি থাকে তাহলে চলে যাবে সব, চলে যাবে সাপ। প্রথম শ্রেণীর লেখক তো ছাই লেখো, ছুঁচো সাপ, এসে যাবে না কো, অর্থেই লেখার পরিচয়। বাংলাদেশে যতই আকাল হোক না কেন তবু গ্রন্থকারের অভাব দাদা ঘটছে না কো কবু। ছাপা কাগজ সস্তা যখন, মগজে কি হয়। বড়দের জন্যও দাদামশাইয়ের বহু গল্প, এই উপন্যাস ইত্যাদি আছে। তার মধ্যে একাধিক উপন্যাস থেকে সিনেমাও হয়েছে। আমার নিজের কাছে তার হিসেব নেই, তার সবগুলি এখন পাওয়াও যায় না, সে কথায় পরে আসছি। উপন্যাসের মধ্যে বহু সামাজিক সমস্যা এসেছে, যেমন বাবলা উপন্যাসে অকালে স্বামী হারিয়ে রোগাক্রান্ত শৈলর জীবনযুদ্ধ, তার শিশুপুত্র বাবলার মায়ের প্রতি ভালোবাসা, তার লড়াই, এসবের বর্ণনা আছে। আঁধি একটি জটিল উপন্যাস, মাতৃহীন শিশুর মা হয়ে ওঠার চেষ্টা এক কিশোরীর এবং তার সামাজিক সমস্যা। এরকম বহু উপন্যাস আছে। করুণা উপন্যাসে এক পঙ্গু মেয়ের জীবন যন্ত্রণা, অন্তর্ময়ীতে একটি তরুণী তার মায়ের জীবনের দুঃখ দেখে কেমন করে প্রথাসিদ্ধ সংসার ধর্মের ব্যাপারে বিতরাগ হয়ে ওঠে, তারই গল্প। সিনেমা হয়েছে আমার যতদূর জানা বাবলা, এটি এখনও মাঝে মাঝে টিভির পর্দায় দেখা যায়। আঁধি মুশকিল আসান, এটি মজার গল্প। সহসা এই ছবিতে দেবব্রত বিশ্বাস গান গেয়েছিলেন। জীবন সঙ্গিনী, এটাও টিভিতে দেখা যায়। আর অন্যান্য ছবি মনে পড়ছে না। এর মধ্যে টিভির কল্যাণে বাবলা জীবন সঙ্গিনী দেখেছি। শেষোক্ত ছবিটি খুব নিকৃষ্ট হয়েছিল, কে পরিচালক ছিলেন মনে নেই, তবে শেষ দৃশ্যে সারি সারি চিতা মনে আছে। আমার মনে হয়েছিল তার উপন্যাসগুলিতে বেশ একটা নারীবাদী সুর আছে, কিন্তু এ নিয়ে তার সঙ্গে আলোচনা করার সুযোগ হয়নি। তার মৃত্যুর সময় আমার বয়স মাত্র 15 বছর। নাটকের দিকে স্বাভাবিক ঝোঁক থাকায় তার লেখা নাটকগুলি সবই মঞ্চ সফল হয়েছিল। তার মধ্যে বেশিরভাগ স্যাটায়ার জাতীয় নাটক বা প্রহসন, যথা জবনিকার অন্তরালে, লাখ টাকা, হাতের পাঁচ, যৎ কিঞ্চিত ইত্যাদি। অন্যান্য নাটকের মধ্যে রুমেলা, দরিয়া, এটা গোল্ডস্মিথের শি স্টুপস টু কঙ্কার নাটকের অনুবাদ বা ভাষান্তর, স্বয়ংবরা ইত্যাদি নাম করার মতো। স্বয়ংবরা সাবিত্রী সত্যবানের কাহিনী। এই নাটকটি যখন তিনি লেখেন তার কিছু আগে সাবিত্রীর সম্বন্ধে একটি নাটক কোনো নামজাদা নাট্যকারের রচনা বহুদিন স্টেজে চলেছে। সেই নাটকটি শরৎচন্দ্রের আদৌ পছন্দ হয়নি, কারণ সত্যবানের মৃত্যুর পর সাবিত্রী নাকি বিনিয়ে বিনিয়ে গান করেছিলেন। তার বক্তব্য ছিল এই অবস্থায় সাবিত্রীর গান গাওয়া অত্যন্ত অস্বাভাবিক। দাদামশাই তাকে বোঝাবার চেষ্টা করেছিলেন এটা শোকেরই অভিব্যক্তি, কিন্তু শরৎচন্দ্র তা মানতে পারেননি। এই কথাটা দাদামশাইয়ের মনে বোধহয় গভীর ছাপ ফেলেছিল, তাই স্বয়ংবরায় তিনি সাবিত্রীর মুখে গান দিতে পারেননি। শরৎচন্দ্র এই নাটক দেখে বলেছিলেন, কই সাবিত্রীর মুখে তুমি তো গান দাওনি, অথচ পেথর সৃষ্টি করেছ অসাধারণ রকম।
নাটকের গানগুলো দাদামশাই নিজেই লিখতেন। উপরন্তু স্বয়ংবরায় আরেকটি অভিনব ব্যাপার করেছিলেন, যমের পাঠ দিয়েছিলেন অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে। সে যুগে এরকম সুপুরুষ নট বোধহয় আর কেউ ছিলেন না। যম বললেই যাত্রাপালার এক বিকট মূর্তি চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু এখানে যম তো শুধু প্রাণ কেড়ে নেন না, তিনি আতুরকে শান্তি দেন। তাই এমন সুপুরুষ যমরাজের চিন্তা। শুধু নাটকের গান নয়, দাদামশাই অনেক গানই লিখেছেন। তার লেখা দুটি গান ও কেন গেল চলে এবং আমারে ভালোবেসে রেকর্ড করে পঙ্কজ কুমার মল্লিক সঙ্গীত জগতে বিখ্যাত হয়েছিলেন। প্রথম গানটির একটু ইতিহাস আছে। ট্রামে করে কোর্টে যাওয়ার সময় দাদামশাই যে রাস্তা দিয়ে যেতেন, সেখানে প্রায়ই দেখতেন কোনো এক বাড়ির জানলায় এক তরুণী দাঁড়িয়ে, পরনে সাদা থান এবং অত্যন্ত করুণ মুখ। তাকে দেখে এই গানের কথা তার মনে হয়। না, রোমান্সের গল্প নয়, তার সঙ্গে কোনোদিন পরিচয়ও হয়নি। আবার এই গানের সুর দেন আমার দিদিমা সুবর্ণলতা। এছাড়া আরও অনেক গান ছিল, জীবনে জেগেছিল মধুমাস, সেই যে বাঁশি বাজিয়েছিলে ইত্যাদি। তার লেখা ফিরে চলো আপনো ঘরে গানটি চণ্ডীদাস সিনেমায় স্মরণীয় হয়ে আছে। এবার আরেকটি অন্যরকম দিক তুলে ধরি, সেটা হলো সব্যসাচী সৌরীন্দ্রমোহনের সমালোচনার দিক। এই সমালোচনার বিষয় অনেক, সামাজিক সমালোচনা, পুস্তক সমালোচনা, চলচ্চিত্র সমালোচনা। এই শেষের বিষয়টিতে তিনি বলতে গেলে প্রথম বাঙালি সমালোচক। হেমেন্দ্র কুমার রায়ের লেখা পাওয়া যায় বলে আমরা তার কথা জানি, কিন্তু দাদামশাই তাঁরও আগে এই কাজ শুরু করেন। তবে তার সমালোচনাগুলি আজ অবধি খুঁজে পাইনি। তেমনি খুঁজে পাইনি রেডিওতে তার সব দুষ্প্রাপ্য কাজ। বেশ কিছু বছর আগে একটি মেয়ে সৌরীন্দ্রমোহনের উপর গবেষণা করার সময় আমার কাছে এসেছিল। তার মুখেই শুনেছিলাম রেডিও অফিসের নথিপত্রে এবং পুরনো কাগজপত্রে এই বিষয়ে অনেক তথ্য আছে, কিন্তু সেও আর কাজ শেষ করেনি, এইসব তথ্যেরও হদিশ পাইনি। তারপরে প্রায় 20 বছর হয়ে গেছে, সে কি আর পাওয়া যাবে? আমি জানি না এ ব্যাপারে কারুর আগ্রহ হবে কিনা। দাদামশাই যে লেখাগুলি নিয়ে এখন কিছুটা নাড়াচাড়া হচ্ছে, তাই নিয়ে এবার একটু কিছু কথা বলি। তার পরলোক বিষয়ে গবেষণা, জীবনের শেষের দিকে এই দিকটা নিয়ে তার কৌতূহল তাকে দিয়ে অনেকগুলি বই লিখিয়ে নেয়। আসলে তার নিজের জীবনেও এরকম অনেক অভিজ্ঞতা ছিল। যখন তার বয়স কম, তরুণ বয়সে তিনি টেবিল টার্নিং, প্ল্যানচেট ইত্যাদি অনেক কিছু করেছেন এবং হয়তো কিছুটা যাকে বলে সাইকিক ছিলেন, কাজে অনেক অতিলৌকিক অভিজ্ঞতাও তার হয়েছে। সেসব গল্পও আমরা শুনেছি। আমাদের একটি ঘনিষ্ঠ আত্মীয় থাকতেন বিজয় বসু রোডে। তারা কয়েকজন ভাই ছিলেন। তারা ওই বাড়িতে থাকতেন। তারা কয়েক ভাই থাকতেন, আর তাদের বোন, বিধবা বোন এবং বোনের কন্যা, এই কজন থাকতেন। তো তাদের বাড়িতে নাকি এরকম অতিলৌকিক অস্তিত্ব তিনি টের পেয়েছেন, বেশ কয়েকবার দেখেছেন। বাড়িতে হয়তো কেউ নেই, উনি গেছেন, গিয়ে দেখেছেন সিঁড়ি দিয়ে একটি মূর্তি উঠে গেল, শ্বেত বসনা নারী, শুধু হাতটা দেখা গেল, হাতটা খুব ফর্সা। পরে আমাদের সেই আত্মীয়দের কাছে শুনেছেন যে তারাও এরকম দেখেছেন, বেশ কয়েকবার দেখেছেন। এবং তাদের যে বাড়িতে যে তাদের অনাথা ভাগ্নিটি থাকতো, সেই মেয়েটি, আমার সে দিদি, সেও একদিন ঘুম ভেঙে দেখে একটি অপূর্ব সুন্দরী মেয়ে তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। শুনেছিলাম যে ওই বাড়িতে ওদের আগে যারা থাকতেন, বাড়ির কর্তা ছিলেন ডাক্তার এবং তারা মানুষ খুব ভালো ছিলেন। তারই একমাত্র কন্যা মারা যাওয়ার পরে তারা বাড়ি বিক্রি করে দেন। সেই মেয়েটিকেই নাকি মাঝে মাঝে দেখা যায়। এরকম আরও অনেক রকম সাইকিক অভিজ্ঞতার কথা তিনি বলতেন। এগুলো বলছি কেউ কেউ জানতে চাইবে, সেই জন্যে জানতে চাইবেন, সেই জন্যে তারা হয়তো এই ব্যাপারে কৌতূহল বোধ করবেন। অনেক সময়ই এমন তথ্য জানতে পেরেছেন যেটা আগে জানা সম্ভব ছিল না, কারুর পক্ষেই জানা সম্ভব ছিল না। অনেক ঐতিহাসিক ঘটনাও ঘটেছে যেগুলো দেখেছেন বা জানতে পেরেছেন, কোনো স্পিরিটের মাধ্যমে জানতে পেরেছেন।
এইসব ঘটনাগুলো সংগ্রহ করে একত্র করে এবং বই পড়ে পড়ে, নানান বই পড়ে পড়ে, দেশি বিদেশি নানান সূত্র থেকে অনেকগুলো তথ্য সংগ্রহ করে তিনি বেশ বহু বই দিয়ে লিখেছিলেন। তার মধ্যে পরলোকের কথা, পরলোকের বিচিত্র কাহিনী, ওপার থেকে আসেন ইত্যাদি অনেক কিছু আছে। হালে সেই সব বই সংগ্রহ করে দেশ থেকে একটি স্থূলকায় পুস্তক প্রকাশিত হয়েছে, তার নাম পরলোক বিচিত্রা। এই বইটা যদি সংগ্রহ কেউ করেন তাহলে এগুলো জানতে পারবেন। তবে এটা যদিও খুব কৌতূহলোদ্দীপক জিনিসটা হয়েছিল এবং অনেকেই তখন বইগুলো পড়তো, কিন্তু এটাতে কিছুটা বোধহয় ক্ষতিকর ব্যাপারটা হয়েছিল। কারণ দাদামশাইয়ের পরে এই সময় এগুলো যখন লিখতেন তখন নিজেও খানিকটা অসুস্থ হয়ে পড়েন। তিনি রাত্রে ঘুমোতে পারতেন না বা নানা রকমের দুঃস্বপ্ন দেখতেন। তখন সবাই তাকে বলে যে এইসব লেখা তুমি ছেড়ে দাও। তখন তিনি লেখা ছেড়ে দেন। লিখলে হয়তো আরও কিছু আমরা তথ্য পেতাম। এই সব্যসাচী শৌরেন্দ্রমোহনের কয়েকটা দিক মাত্র দেখাতে পারলাম, কিন্তু তিনি স্মৃতিচারণাও প্রচুর করেছেন। রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রকে নিয়ে ব্যাপক স্মৃতিচারণা করেছেন। তার একটা বই ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। এই বইটা আমার কাছে এখন আর নেই। সেটা ঠাকুর পরিবারে অনেকের স্মৃতিচারণা করেছেন। রবীন্দ্রনাথের তো বটেই, তার মধ্যে রবীন্দ্রনাথ সম্বন্ধে একাধিক বই আছে, শরৎচন্দ্র সম্বন্ধে আছে, এগুলোও রয়েছে এবং এইগুলোও এখন প্রকাশ করার চেষ্টা করছি। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি খুঁজে পাইনি, কিন্তু অন্যান্য যে বইগুলো সেগুলো এখন প্রকাশ করার চেষ্টা করছি। তাছাড়া তার উকিলের ডায়েরি নামে একটা বই ছিল, সেই বইতে তিনি তার কর্মজীবনের চিত্র এঁকেছেন। এই বইটাও শীঘ্র পুনঃপ্রকাশিত হতে চলেছে। একটা দিক বাকি থাকছিল, কিন্তু সব্যসাচী সম্বন্ধে যখন বলছি তখন সেও বলা দরকার। সেই যুগে ভারতী পত্রিকা সাহিত্য সংস্কৃতির জগতে একটা বিপ্লব এনেছিল, অনেকেই হয়তো সেটা জানে। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের উৎসাহে এই পত্রিকার জন্ম হয়। বিভিন্ন ঠাকুরবাড়িরই ছেলেমেয়েরা তারা বিভিন্ন সময় এর সম্পাদনা করেছেন। খুব স্বল্পকাল রবীন্দ্রনাথও সম্পাদনা করেছিলেন, যদিও তিনি খুব একটা সদিচ্ছা নিয়ে করেননি, খুব একটা তার আগ্রহ ছিল না। তার অন্য জায়গা থেকে অন্য পত্রিকার জন্যে লেখা সংগ্রহ করতে যথেষ্ট বেগ পেতে হতো, সেজন্য তিনি এই বাড়তি চাপটা নিতে চাননি। ভারতীয় সম্পাদক রূপে সর্বাপেক্ষা কৃতিত্ব যার, তিনি স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথের দিদি, এবং তিনি নিজে লেখিকা এবং সমাজ সংস্কারের দিকেও তার যথেষ্ট অবদান আছে। বিশেষ করে তিনি বিজ্ঞান বিষয়ক লেখা এই পত্রিকায় প্রকাশ করার ব্যাপারে উদ্যোগী ছিলেন। আর অন্যান্য ভাষা, মানে শুধু বিদেশি ভাষা নয়, ভারতীয় নানান ভাষারও বিভিন্ন লেখা সাহিত্য ভাষান্তর করে ভারতীতে ছাপাবার তিনি আগ্রহ দেখিয়েছিলেন এবং একটা সেকশনই ভারতীতে চালু হয়েছিল যেখানে শুধুই অনুবাদ থাকতো। এই সময়টাকে বলা হয় ভারতীয় স্বর্ণযুগ, যে সময় স্বর্ণকুমারী দেবী ছিলেন এর সম্পাদক, এবং তার উদ্যমে এই যে তরুণ প্রজন্মের কথা বললাম, যারা রবীন্দ্রোত্তর যুগের তরুণ প্রজন্ম, তাদের লেখা এই সব জায়গাতে বেরোতো। তার মধ্যে আমার দাদামশাই তো ছিলেনই, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন, মণিলাল গঙ্গোপাধ্যায়, তিনি ঠাকুরবাড়ির জামাই, মানে তিনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের জামাতা, তিনি দাদামশাইয়ের বিশেষ বধূ ছিলেন, এবং আরও অনেকে, যেমন শিবরাম চক্রবর্তীও এখানে প্রথম লিখেছেন। এদের সব লেখা বেরোনোর সুযোগ দেওয়া হয়েছিল ভারতীতে, এবং পরে তাদের যা খ্যাতি হয়েছে বা তাদের যা লেখার সুযোগ হয়েছে সেটা এই ভারতী থেকেই শুরু হয়। তো একটা সময়
এই সম্পাদনার জন্য স্বর্ণকুমারী দেবী আমার দাদামশাইকে ডেকে নেন যে তার সঙ্গে কতকটা যুগ্ম সম্পাদকতা করতে। যদিও কাগজে কলমে কিছু লেখা ছিল না, কিন্তু তারা দুজনে মিলে কিছুদিন সম্পাদনা করেছেন। তারপর স্বর্ণকুমারী ছেড়ে দেন, সম্পাদনার ভার ছেড়ে দেন। তখন অনেক দিন ধরে আমার দাদামশাই সৌরীন্দ্রমোহন এবং মণিলাল গঙ্গোপাধ্যায় এই ভারতী পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন, এবং তারা অত্যন্ত কৃতিত্বের সঙ্গে এই কর্তব্য পালন করেছিলেন। বলতে গেলে শরৎচন্দ্রের আত্মপ্রকাশ সাহিত্যিক হিসেবে এই ভারতীর মাধ্যমে। শরৎচন্দ্রের বরদিদি উপন্যাস কোথাও প্রকাশিত হয়নি, তার পাণ্ডুলিপি সৌরীন্দ্রমোহনের কাছে ছিল। তিনি লেখকের নাম না দিয়ে যখন ভারতীতে উপন্যাস দরকার এরকম একটা পরিস্থিতিতে তিনি ঠিক করলেন যে এই উপন্যাসটি ছাপানো হবে ভারতী পত্রিকায়। কিন্তু তখন সকলে এরকমই পরামর্শ দিল যে প্রথম কয়েকটা যখন চ্যাপ্টার বের করা হবে, প্রথম কটা পরিচ্ছেদ, সেই সময়টায় লেখকের নাম দেওয়া হবে না, তাহলে পাঠকরা সবাই একটা সাসপেন্সে থাকবে। এবং এরকম ধরনের লেখা যেহেতু দেখা যায় না, রবীন্দ্রনাথ ভারতীতে সেই সময় লেখা দিতে অস্বীকার করেছিলেন। অনেকেই মনে করলেন যে তাহলে রবীন্দ্রনাথের লেখা মনে করে হয়তো লোকে এটা বেশি করে পড়তে চাইবে, এবং পড়তে আরম্ভ করলে অবশ্যই পত্রিকার কাটতিও বাড়বে। এবং কোনো সম্পাদক খুব অভিমান করে রবীন্দ্রনাথকে গিয়ে বলেছিলেন যে কি ব্যাপার, আপনি বলেছিলেন কোথাও এখন লেখা দিচ্ছেন না, আপনি এই তো ভারতীতে বেনামে লেখা দিয়েছেন। তো রবীন্দ্রনাথ খুব অবাক হয়ে গিয়েছিলেন এবং তিনি লেখাটা দেখতে চাইলেন। দেখে টেকে তিনি বললেন এটা কার লেখা, এটা তো আমার লেখা নয়। এবং শেষ পর্যন্ত প্রকাশ পায় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামে এক অজ্ঞাত লেখকের লেখা এটি। এবং সেটা সেই থেকে তারপরের ইস্যু থেকে শরৎচন্দ্রের স্বনামেই সেটা প্রকাশিত হয়ে থাকে। এই সময় শরৎচন্দ্র বর্মায় ছিলেন, তিনি কিছুই জানতেন না, কিন্তু পাঠক সমাজে তাকে নিয়ে আসা, পাঠক সমাজের সামনে তাকে এরকম উজ্জ্বল এক জ্যোতিষ্ক হিসেবে উপস্থাপিত করার পুরো ক্রেডিটটাই ছিল সৌরীন্দ্রমোহনের। এইসব গল্প আমরা ছোটোবেলায় দাদামশাইয়ের কাছে অনেক শুনেছি। এখন খুবই দুঃখের কথা যে তার বহু লেখা এখনও পর্যন্ত লোক সমাজে কেউ জানে না বা তার সম্বন্ধে কেউ অবহিত নয়। যে কথা এখন বললাম, এই চলচ্চিত্র সমালোচনা ইত্যাদি, এমনিতেও সামাজিক সমালোচনা, যেটা কিনা তার লেখা প্রহসনের মধ্যে অনেকটা এসেছে, এবং সাহিত্য সমালোচনা, এগুলো তার খুবই অনেক ছিল। কিন্তু চলচ্চিত্রের ব্যাপারটা এই জন্য বলছি যে সেই সময় সিনেমা দেখে সিনেমার রিভিউ করবে কাগজে, এটা মানে খুব একটা কেউ ভালো চোখে দেখতেন না। কিন্তু শিল্পও তো, এটাও তো একটা শিল্প, সিনেমাও একটা শিল্প, চলচ্চিত্র একটা শিল্প। এবং যখন থেকে সিনেমা সঙ্গে তিনি যুক্ত হয়েছেন, সিনেমার সঙ্গে ভালোভাবেই যুক্ত ছিলেন। সিনেমার জন্য গান লেখা, একটু আগেই চণ্ডীদাস সিনেমাটার কথা বললাম, তারপর তার ছবি নিয়ে সিনেমা হয়েছে। এইসব দিক দিয়ে সিনেমার সঙ্গে তার বরাবরই যোগ ছিল। পরিচালক দেবকী বসুর সঙ্গে তার যথেষ্ট হৃদ্যতা ছিল, অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও যথেষ্ট যোগাযোগ ছিল। আমার মামা সৌমেন্দ্রমোহন মুখোপাধ্যায় তার জীবনের প্রথম দিকে এই পরিচালনার কাজেই এসেছিলেন, চলচ্চিত্র পরিচালনার কাজেই ছিলেন। এবং প্রমথেশ বড়ুয়ার যে প্রসিদ্ধ ছবি মুক্তি, সেখানে আমার মামা ছিলেন সহপরিচালক। তারপরে তারও করা কিছু পরিচালিত কিছু ছবি প্রকাশিত হয়েছিল, কিন্তু তিনি ছিলেন খুব একটু একগুঁয়ে লোক, সেজন্যে কারুর আন্ডারে কাজ করা তিনি খুব একটা পছন্দ করতেন না।
এখন দাদামশাই যখন মারা যান তখন বলেছি আমার বয়স মোটে 15 বছর, আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমার অন্যান্য ভাই বোনেরা তারাও যে খুব বেশি বড় তা নয়। দাদামশাইয়ের 5 সন্তান, তারা দাদামশাইয়ের বইপত্রের বিশেষ সুরাহা করতে পারেননি। যতদিন দাদামশাই বেঁচে ছিলেন ততদিন তার অনেক বইয়ের কপিরাইট বিক্রি করে দিয়েছিলেন। কপিরাইট বিক্রি করার কারণ একটাই হতে পারে, আর্থিক অভাব। আর্থিক অভাব হতে পারে, হয়েই ছিল। এবং আমার মার কাছে শুনেছি এমন হয়েছে বাড়িতে বেলিফ এসেছে, বাড়ির সব কিছু ক্রোক করার জন্য অনেক কষ্টে তাকে ঠেকানো গেছে, এরকম হয়েছে অনেকবার। তার একটা কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথের অন্যান্য পরামর্শ দাদামশাই মেনে নিলেও এই পরামর্শটা খুব মানতেন না। রবীন্দ্রনাথ বলেছিলেন যে লেখাটাকে তুমি তোমার নেশা করে রাখো, পেশা করো না। তো নেশা তো ছিলই, অবশ্যই ছিল, কিন্তু পেশাও কখনো কখনো অবস্থা গতিকে হয়ে দাঁড়াচ্ছিল। তার ফলে সাংসারিক অভাব অভিযোগ ছিলই। আর 5টি সন্তান বাড়িতে, এবং আমরা ছোটোবেলাতেও দেখেছি যে বাড়িতে যখন তখন অবারিত দ্বার, যখন তখন অতিথি আসছে। আমার দাদামশাই দিদিমা অত্যন্ত অতিথি বৎসল ছিলেন, তাদের বাড়িতে লোক আসার কোনো রকম কখনো কমতি ছিল না। খুব অভাবে, অনেক ব্যাপারেই অভাবের প্রসঙ্গ আসতে পারত, এসেও ছিল। সেই সব কারণে অনেক বইয়ের কপিরাইট বেচে দেওয়া হয়, যে কারণে দাদামশাই মারা যাওয়ার পরে তার বইপত্রগুলো আবার পুনঃপ্রকাশ করার খুব সমস্যা দেখা দেয়। এই সমস্যা দীর্ঘদিন চলেছিল, কিন্তু তারপর কপিরাইটের সময়টা যখন পার হয়ে যায় তারপরে ছাপার উদ্যোগ নিতে শুরু করি। কিন্তু সে ব্যাপারে আমরা খুব একটা সফল হতে পারিনি। এক তো আমাদের ওপরের প্রজন্ম যারা, আমার মা মাসিরা, বাবারা, তারা কেউ বেঁচে নেই এখন, সবাই গত হয়েছেন। আর অন্যান্য আমাদের ভাই বোনেরা যারা, তারা চারিদিকে ছড়িয়ে আছে। এখানে আমরা মাত্র 2 বোন, আমার মামাতো দিদি সুপর্ণা রায় এবং আমরা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। কিন্তু চেষ্টা খুব যে সফল সবসময় হতে পারছি তা নয়, কারণ বই ছাপানো যে খুব সহজ কাজ তাও নয়। আমার বন্ধু সমিত সরকারের কথা আগেই বলেছি, সে আমাদের সাহায্য করেছিল, রূপকথার গল্প নামে একটি সংকলন বার করেছিল, রূপকথা। তারপর কোভিডের ধাক্কা এলো, সেই ধাক্কায় সমস্ত কাজই বন্ধ হয়ে গেল। তারপর আকস্মিকভাবে সমিত অকালে চলে গেল। এমসি সরকারের ভরসা আমাদের আর এখন নেই। কাজেই আমরা জানি না কিভাবে এই অভাবটাকে আমরা পূরণ করতে পারি। সুসংবাদ এটাই যে এই দুদিনেও পরলোক বিচিত্রা প্রকাশ করানো গেছে দেশ থেকে। এটা 1 বৈশাখ, এই বছরেরই 1 বৈশাখ প্রকাশিত হয়েছে। তো এইসব এইগুলো আমার খুব ইচ্ছে ছিল বরাবর যে দাদামশাই সম্বন্ধে একটু লোককে জানানো এবং তার বইগুলো প্রকাশ করা। বইগুলো কতটা প্রকাশ করতে পারবো আমি জানি না। এখন পর্যন্ত 2টো বই প্রকাশ হয়েছে এবং বাকি কয়েকটা এখনও পাইপলাইনে আছে, বেরোবে আশা করছি। কিন্তু সব বই তো এখনও পর্যন্ত আমি নিয়ে কিছু করতে পারিনি। আমার দিদির আমার থেকে অনেক বড়, 75 বছর বয়স তার, আর আমার 70। কতদিন আছি এবং কতদিন এগুলো করতে পারবো জানি না। যাই হোক, যদি কেউ সাহায্য করেন আমরা খুবই তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। এখন এইসব বইগুলো বার করা আমার মনে হয়েছিল যে যখন রিটায়ার করব আমার প্রধান কাজ হবে, কিন্তু সেই কাজটা আমি ঠিকভাবে করতে পারিনি। এটা এই অক্ষমতা, আমার দুঃখ আমার রয়েই গেল। তবে মানুষ তো জীবনে সব কিছু করতে পারে না। এখানে আমরা কিছু সহায়তা তো পাচ্ছি, কিছু পেয়েছি আমরা, প্রকাশকদের সহায়তা পেয়েছি। তো এইগুলো আমরা পেয়ে যদি আর কিছু করতে পারি, এইগুলো আমরা সেই জন্য চেষ্টা করছি। যাই হোক,
দাদামশাই সম্বন্ধে আমার ব্যক্তিগত স্মৃতির কথা দু একটা বলতে পারি। একটা তো খুবই ছোটোবেলার স্মৃতি, যেটা আমরা দেখেছিলাম দাদামশাই রবীন্দ্রনাথের পরামর্শ মতো নিত্যই লিখে যেতেন, কখনো লেখা ছাড়া তাকে দেখিনি। দাদামশাই কখনো কোনো চেয়ার বা ডেস্ক ছিল না বসে লেখবার। তিনি তার শোবার ঘর থেকে বাইরের বসবার দালানে যাওয়া যে দরজা, এই দরজার মাঝখানে যে জায়গাটা, সেখানে চৌকাঠের ওপর একটা শতরঞ্চি পেতে উপুর হয়ে শুয়ে শুয়ে লিখতেন। কখনো বুকের নিচে একটা বালিশ থাকতো, তাকিয়া থাকতো, বা কখনো তাও থাকতো না। এইভাবে লিখতে লিখতে, কনুয়ে ভর দিয়ে লিখতে লিখতে দু হাতের কনুইতে বড় বড় কড়া পড়েছিল। সেখানে আমরা প্রচণ্ড তাণ্ডব করতাম চারিদিকে। আমরা তো একাধিক ভাই বোন ছিলাম। যখন সবাই একসঙ্গে জড়ো হতো, প্রায় সেই রাবণের গোষ্ঠীর মতোর ব্যাপার হতো। কাজেই প্রচুর হট্টগোল করতাম, খেলাধুলো, লাফালাফি, চিৎকার, চেঁচামেচি। কিন্তু তখন কেউ আমাদের বলতো না ওখানে গণ্ডগোল না করতে, যে তাতা লিখছেন, গণ্ডগোল করো না। দাদামশাই নিজেও কিছু বলতেন না। হয়তো ওই গণ্ডগোলটা জন্যেই তিনি আরও ভালো করে লিখতে পারতেন। তখন তো বেশিরভাগ ছোটদের গল্পই লিখতেন আর আমাদের পড়ে পড়ে শোনাতেন। বাড়িতে সবসময় দেখতাম ধুতি আর ফতুয়া পরে থাকতেন। এই সহজ সরল মানুষটি যে সাহিত্য জগতের দিকপাল, তা আচার আচরণে কখনো প্রকাশ পেত না। জীবনের শেষ দিন অবধি তিনি লিখে যেতেও পারেননি। ছানি পড়ে দু চোখের দৃষ্টি নষ্ট হয়ে গিয়েছিল। তখন এরকম সকলেরই হতে পারত। খুব ভয় পেতেন, কোনোভাবে অপারেশন করার ব্যাপারে ভয় পেতেন, দাঁত তুলতে ভয় পেতেন। কিন্তু এই ব্যাপারে অনেক দিন আমার দিদিমাও বলতেন যে তুমি ছানি অপারেশন করে নাও। কিন্তু দিদিমা মারা যান ওই 1966 সালের ফেব্রুয়ারি মাসে। তখন দাদামশাই বললেন যে আমি চোখটা কাটিয়ে নিই, তোর মা বলে গেছে, আমার মাদের বললেন। এবং চোখ কাটাতে গেলেন, মে মাসে অপারেশন হলো এবং বোধহয় চোখটা ভালোই হয়েছিল। ডক্টর নিহার মুন্সি অপারেশন করেছিলেন। কিন্তু তারপরে ইউরিমিয়া হয়ে গেল। তখনকার দিনে একটু বয়স্ক মানুষদের এটা একটা আশঙ্কা ছিল হয়ে যাবার, কারণ চোখ অপারেশন করার পর একেবারে শুয়ে থাকতে হতো, ওঠার কোনো ব্যাপার ছিল না। যে উঠে বসা, চলাফেরা, বাথরুম যাওয়া, এই সবগুলো বন্ধ হওয়াতে শরীরে জল হয়ে যায়। এটা তারপরে তাকে আর আমরা রাখতে পারলাম না। তখন তার 83 বছর বয়স। কিন্তু মানসিক দিক থেকে তিনি একেবারে খুবই, যাকে বলে আজকাল বিজ্ঞাপনে যাকে বলে তরতাজা ছিলেন। তো মারা যাওয়ার আগে গল্প তার মাথায় সমানেই আসতো এবং সে গল্পগুলো তিনি বলতেন, কেউ না কেউ শুনে লিখে নিত। যখন হাসপাতালে ছিলেন, অপারেশন হয়নি তখন একদিন তাকে দেখতে গেছি। তখন তিনি আমাকে বললেন, একটা খুব ভালো গল্প ভেবেছি বুঝলি। কি গল্প? তা সে গল্পটা তিনি বললেন। তা গল্পটা শুনলাম, শুনে বললাম হ্যাঁ খুব ভালো হয়েছে। তখন তিনি বললেন যে ঠিক আছে, এটা একটু ভেবেচিন্তে নিই, তারপর অপারেশন করে যখন বাড়ি যাব তোরা কেউ এটা শুনে শুনে লিখে নিবি। এইরকম কথা হয়েছিল এবং এই তার সঙ্গে শেষ দেখা। তার পরদিনই বোধহয় অপারেশন ছিল এবং তারপর আর আমি তাকে কোনোদিন দেখিনি। দেখেছিলাম একেবারে সেই কাচের গাড়িতে শোয়া অবস্থায়। সেইটাই আমার খুব কাছ থেকে মৃত্যুকে দেখা। কিন্তু সেই গল্পটা লেখা হয়নি, রয়ে গিয়েছিল একটা 15 বছরের মেয়ের স্মৃতিতে। এত বছর বাদে যখন সমিত রূপকথার গল্প বার করছে, তখন আমি গল্পটা যেমন আমার মনে ছিল সেইভাবে কতকটা ওর ভাষায় করে লিখেছিলাম। গল্পটা ছাপাও হয়েছে। গল্পটার নাম রাজা হওয়া। এইটা সমিত তার ওই সংকলনে ছাপিয়েছিল। দাদামশাইয়ের সম্বন্ধে আরও অনেক খুঁটিনাটি অনেক গল্প আছে। আমরা মাঝে মাঝে যখন কিছু লিখতাম দাদামশাইকে দেখাতাম বা পড়ে শোনাতাম। দাদামশাই বলতেন বা ভালো হয়েছে বা ভালো হয়নি, এটা এই কর, এই রকম হতো। তারপরে আমরা
নিজেরা নাটক লিখে অভিনয় করতাম, বা সুকুমার রায়ের অবাক জলপান, তারপর রবীন্দ্রনাথের হাস্য কৌতুক থেকে কিছু নাটক ছোট ছোট করে করে অভিনয় করে দেখাতাম। তিনি কতগুলো দেখে বলতেন ভালো হয়েছে, কতগুলো আবার একেবারেই দেখতেন না, যেমন হয় আর কি বড়দের। কিন্তু দাদামশাইকে ঠিক বড়দের পর্যায়ে আমরা ফেলতে পারতাম না। এবং তারও যত প্রাণের কথা আমাদের সঙ্গে, বাড়িতে যারা আসতো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে, তাদের মধ্যে কাউকে কাউকে তিনি একদম পছন্দ করতেন না। আর আমার দিদিমা আবার সেই সব ব্যাপারে যাকে বলে খুব পিউরিটান ছিলেন, যে বাড়ির অতিথি তার সম্বন্ধে মন্দ কথা কিছু বলা যাবে না। দাদামশাই আমাদের চুপি চুপি ডেকে এইসব কথাগুলো বলতেন। দিদিমা কোনোভাবে জানতে পারলে খুব বকাবকি করতেন। এরকমভাবে আমাদের সঙ্গে একটা যেন খেলার সম্পর্কই ছিল। একবার মনে আছে, আমরা তখন ছোট, আর আমরা তখন প্রতি শুক্রবার রাত্রির 8টার সময় রেডিওর নাটক শুনতাম, আর দাদামশাই অনেক সময় আমাদের সঙ্গে যোগ দিতেন। তাই একদিন আমরা সব খুব নাচানাচি করছি, আজকে শাহজাহান আছে, শাহজাহান শুনবো। তো দাদামশাই সেটা শুনে আমাদের জিজ্ঞেস করলেন, কোন শাহজাহান? দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান? আমরা বললাম হ্যাঁ। আমার ছোটো বোন খুব গম্ভীরভাবে বললেন, না, দ্বিজেন্দ্রলাল রায় নয়, ডিএল রায়। এবং তারপরেই খুব গম্ভীরভাবে সেও জিজ্ঞেস করলো, আচ্ছা তাতা, শাহজাহান মানে কি, হান সেজেছে? এবং এটা নিয়ে আমরা সবাই খুব হাসাহাসি করেছিলাম। এইসব ছোট ছোট ঘটনাগুলো মনে পড়ছে। এগুলো কি বলবো, মনে করার মতন কিছুই না, কিন্তু এগুলো ছোট ছোট আমাদের ছোটোবেলার স্মৃতি, দাদামশাইয়ের স্মৃতির সঙ্গে যেন অবিচ্ছেদ্য হয়ে মিলে আছে। হঠাৎ করে বাড়িতে কেউ এলে কটপট করে তার দিকে তাকিয়ে বলতেন, কে কে, কী চাই? এবং সে একটু ভড়কে গিয়ে পিছিয়ে যেত, এবং তারপরে যখন দেখতেন যে চেনালো, তখন বলতেন, আরে হ্যাঁ, এসো এসো। এরকম মাঝে মাঝেই হতো। আর গল্প বলা, নানান রকমের গল্প বলা, গল্প বানিয়ে বলা, বা যা পুরনো গল্প নিজের মতন করে বলা। এখানে অনেকে চালিয়াচন্দ্র সম্বন্ধে লিখছেন আমি জানি, শামুর গল্প কজন পড়েছেন আমি জানি না। শামু আরেকটি সৃষ্টি আমার দাদামশাই, সে একটা অত্যন্ত দুষ্টু ছেলে। ইংরেজি সাহিত্যে একটা ছেলে, দুষ্টু ছেলে আছে, তার নাম উইলিয়াম। উইলিয়ামের গল্প অনেকে হয়তো পড়েছেন, আমরা ছোটোবেলায় খুব পড়তাম, এখনও যে পড়ি না তা নয়। সেই উইলিয়ামের গল্প এবং আরও অন্যান্য গল্প থেকে একটু একটু করে নিয়ে তিনি ছায়া নিয়ে শামুর গল্পগুলি লিখেছিলেন। শুধু শামু সিরিজের ওপরেই একটা বই হয়ে যায়। সেই সব গল্পগুলো, সেগুলোও আমাদের খুব ভাল লাগতো, সেগুলো আমাদের বলতেন, বলে তারপর লিখে যখন ছাপা হতো আমরা দেখে খুব আনন্দ পেতাম। একবার আমাকে বলেছিলেন, একটা কাজ করি চল, কতগুলো গল্প লিখে তোদের নামে মৌচাকে ছেপে দিই। তা আমি তখন ছোটোবেলায় খুব সত্যবাদী ছিলাম, আমি জিভ কেটে বললাম, যা, তা হয় না। কেন হয় না কেন? আমি বলবো এটা তোর লেখা। আমি বললাম, কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে, সত্যি সত্যি বলো তো কি, কার লেখা, তখন আমি কি বলবো? তখন দাদামশাই খুব হেসে মাকে বলেছিলেন, তোর মেয়ে খুব সত্যিবাদী হয়েছে। তো বিশেষ করে আমি খুব স্নেহ পেয়েছি আমার মামার বাড়িতে। আমার দাদামশাই, মামা, মামিমা, আমরা দিদিমা, আমাকে খুবই ভালোবাসতেন। আমি ছোটোবেলায় খুব শান্ত ছিলাম, পরে অবশ্য সেই শান্ত ভাবটা রাখতে পারিনি। একটা কারণ ছিল, আমার শৈশবে অসুখের জন্য খানিকটা পঙ্গু ছিলাম, সেজন্য ছুটোছুটি লাফালাফি খুব একটা করতে পারতাম না। কিন্তু দাদামশাই সে ব্যাপারে আমাকে খুব প্রোটেকশান দিতেন। ওই রকম লাফালাফি করতে গেলেই বলতেন, এই তুই এখানে বস, গল্প বলছি। ওর ভয় ছিল আমি পড়ে যাব। তো এই ধরনের ছোট ছোট গল্পগুলো, ছোট ছোট ঘটনাগুলো আমার একটু একটু মনে থাকে, এখনও পর্যন্ত মনে আছে। এরপর তো আমারও যাবার সময় হয়ে যাবে, তখন কিছুই মনে রাখার আর মূল্য থাকবে না। সেই জন্যেই যা যা মনে আছে সেগুলো একটু একটু বলে দিচ্ছি। আমার দিদিমার কাছে গল্প শুনতাম। দিদিমা দাদামশাইয়ের তৃতীয় পক্ষ ছিলেন, মানে দাদামশাইয়ের প্রথম 2 স্ত্রী মৃত্যু হয়। তার দ্বিতীয় স্ত্রীর একটি মাত্র সন্তান ছিল আমার মামা। তো
আমরা কিন্তু ছোটোবেলায় জানতাম না যে মামা আমাদের মাদের নিজের ভাই নন, এবং মারাও সেটা অনেক বড় বয়স পর্যন্ত জানতে পারেননি। আমার দিদিমা ততটাই স্নেহ দিয়ে তাকে মানুষ করেছেন। সেই সব গল্প আমরা পরে শুনেছি। তো এই গল্পটার কথা বলছি কারণ পূর্বে আধি উপন্যাসের কথা বলেছি, সেখানে মাতৃহারা সন্তানের মা হয়ে ওঠার গল্প একটি কিশোরীর, সেটা বলেছি। এটা সত্যি সত্যি ঘটেছিল দাদামশাই দিদিমার জীবনে। দিদিমার সঙ্গে যখন বিয়ে হয় তখন তিনি দিদিমাকে বলেছিলেন যে তুমি আমার কাছে স্ত্রীর সমাদর প্রত্যাশা করো না, যদিও তোমার অসম্মান কিছু হবে না, তুমি আমার ছেলেটাকে খালি মানুষ করবে। তা আমরা ঠাট্টা করে বলতাম, এই জন্যে পরপর আরও 4টে সন্তান নেমে গেল। আশা করি কিছু মনে করবেন না, একটু অমার্জিত কথাটা হলো, কিন্তু এ তো লোকে বলেই থাকে। তো দাদামশাইকে ছোটোবেলা থেকে বহু সময় দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, এবং শেষের দিকে যখন চোখে দেখতে পেতেন না সেই সময়টা আমার খুব কষ্ট লাগতো। যে সকালবেলা খবরের কাগজটা পড়ে শোনাবার জন্য একে ওকে বারবার অনুরোধ করছেন। একবার আমরা গেছি সকালবেলা, বাড়িতে গিয়ে দেখি দাদামশাই নিজেই দাড়ি কামিয়েছেন। এটা দিদিমা মারা যাওয়ার পরে, এবং তার জুতোর মধ্যে ব্লেডটা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন না। জুতোটা যখন পড়তে গেছেন আমি দেখে হাই হাই করে চেঁচিয়ে উঠলাম, পা দিও না, ওর মধ্যে ব্লেড আছে। এখন যদি আমি দেখতে না পেতাম তাহলে পাটা কেটে ফালা হয়ে যেত। আমি তখন মাকে বললাম যে তুমি তাতাকে আমাদের বাড়িতে নিয়ে এসো না। যাই হোক, এরকম কথা ছিল যে চোখ অপারেশনের পরে আমাদের বাড়িতে এসে থাকবেন, সেটা আর শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। অনেক দাদামশাইয়ের অনেক মজার গল্প শুনতাম। এগুলো আমাদের নিজেদের চোখে দেখা না, এগুলো শোনা গল্প। দাদামশাই হঠাৎ রেগে যেতেন, এটা আমরা দেখেছি। তাই সে হঠাৎ রেগে যাওয়ার গল্প শুনতে পেতাম। একবার তখন রেফ্রিজারেটর তো ছিল না, তখন আইস বক্সে খাবার দাবার রাখা হতো, টাটকা বরফ মাঝে মাঝেই এনে সেখানে রাখতে হতো, নাহলে বরফ গলে গেলে খাবার নষ্ট হয়ে যেত। তা একবার ওই রকম বরফ গলে যাচ্ছে, আমার দিদিমা বলেছেন বরফ নিয়ে আসতে। দাদামশাই ভুলে গেছেন একদিন। দ্বিতীয় দিন আমার দিদিমা একটু অসহিষ্ণুভাবেই বলেছেন, এত করে বললাম ভুলে গেলে। তো দাদামশাই বললেন আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। তারপরে সেদিন দাদামশাই মনে করে বরফ নিয়ে এসছেন, কিন্তু দিদিমা আর দাদামশাইয়ের ওপর ভরসা না করে কাজের লোককে দিয়ে বরফ আনিয়ে রেখেছেন। কেন জানি না দাদামশাই সন্দেহ করছেন যে বরফটা এসেই গেছে। তিনি বাড়ি ঢুকেই জিজ্ঞেস করলেন, কাজের লোকটিকে ডেকে জিজ্ঞেস করলেন বরফ এসেছে? সে বললে হ্যাঁ বাবু এসেছে। তখন তিনি বরফের চাঙড়টা আছাড় মেরে উঠোনে ভেঙে ফেললেন, চুলোয় যাক তবে। তাই নিয়ে হইচই হলো। দিদিমা বললেন হ্যাঁ তুমি বরফটা ভেঙে ফেললে কেন, ওটাও তো কাজে লাগতো। না, আমি বললাম নিয়ে আসো, তবে তুমি অন্য লোককে দিয়ে আনিয়েছো কেন? এই ধরনের অনেক অদ্ভুত ঘটনা শুনতাম আমরা। আর একবার আমাদের প্রায় চোখের সামনে, আমার যে দিদির কথা বলেছি, আমার দিদিমার কাছে গল্প শুনছিল, এই কেমনভাবে মুড়ি ভাজা হতো, কুচি অর্থাৎ খুব সরু ঝাঁটা দিয়ে বালিতে নাড়া হতো, সেরকম আপনারা সবাই দেখেছেন, হয়তো করেওছেন। কুচি দিয়ে কীরমভাবে নাড়তে হয় এইসব গল্প হচ্ছিল। দাদামশাই একটু দূরে বসেছিলেন, হঠাৎ বললেন কুচি কি আমি খেয়েছি? দিদিমা বললেন আমার সে কি, কুচি তুমি খাবে কি করে? দাদামশাই হঠাৎ ভীষণ রেগে গিয়ে বললেন এত যে জায়গায় গেছি, এত বছর এত জায়গায় গেছি আর কুচি খাইনি, এত জিনিস খেয়েছি, কুচি খাইনি? নিশ্চয় খেয়েছি, তোমাদের বাড়ি না খেয়ে থাকি? নিশ্চয় আমার মা আমাকে খাইয়েছিল। তাতে আই দিয়ে বাড়ি শুদ্ধ সকলে প্রচণ্ড হাসাহাসি যে মা নিশ্চয় কুচি খাইয়েছিলেন। আমি জানি না অবশ্য দাদামশাইয়ের মাকে দেখিনি, তিনি কুচির বাড়ি কখনো মেরেছেন কিনা। কুচি খাওয়া বলতে যদি সেইটা বোঝা যায়। যখন রেগে যেতেন তখন সবাই খুব বকুনি খেত। আমার মামা তো দিদিকেও দেখেছি বকুনি খেয়ে খুব কাঁদতে, কিন্তু আমি বা দাদা কখনো বকুনি খাইনি। আমি তো বিশেষ করে কখনোই বকুনি খেতাম না, আমি ছিলাম খুব নাড়ুগোপাল সেদিক দিয়ে, যে বকুনি খাওয়ার সুযোগ ছিল না। সবাই বলতে এই মেয়েটা খুব শান্ত। আর যত রকম
আমাদের ভাই বোনদের দুষ্টুমির খেলা, সেই সব জায়গাতে আমি সবাইকে প্রোটেকশন দিতাম। অর্থাৎ বড়রা কেউ আসছে সেই ওয়ার্নিংটা আমি আগে দিয়ে দিতাম। এটা তো আর বড়রা জানতে পারছেন না, তারা বলতেন এই মেয়েটা বড্ড ভালো, এবং দাদামশাইও সেরকমই মনে করতেন। আমি তাকে কোনো প্রতারণা করতে চাইনি, কিন্তু প্রতারণাটা ভাগ্যচক্রে হয়েই গেছে। কিন্তু তার যে চিরদিন অশেষ স্নেহ পেয়েছি সেটা কিন্তু আমি কোনোদিন ভুলতে পারি না। এবং সত্যি বলতে কি, তার মৃত্যুর পরে এত একটা শূন্যতা হয়েছে, অনেক কিছুই তখন থেকেই মনে হয়, এখনও মনে হয় যে এই জিনিসটা বা এই গল্পটা তাকে বললে খুব খুশি হতো, কিন্তু সেটা বলার আর লোক নেই। তাই সেই জন্যে সে কথাগুলো আর বলতে পারি না। এখন খানিকটা আমার এই ফেসবুকের বন্ধুদের কাছে কিছুটা আমার মনের কথা বলে মনটাকে লাঘব করলাম। এবং আমি দেখছি অনেকেই বই পড়েছেন কিছু কিছু। এখন আমি জানি না, হয়তো তাদের মধ্যে থেকেও কেউ সাহায্য করতে পারেন যে কিছু বই যদি আমরা ছেপে বার করতে পারি। দাদামশাইয়ের কাছে অনেক দুষ্প্রাপ্য চিঠিপত্র ছিল, রবীন্দ্রনাথের লেখা, শরৎচন্দ্রের লেখা, সেই সমস্ত নষ্ট হয়ে গেছে, সেগুলো আমরা হাতে পাইনি। সেই জন্য একটা আফসোস চিরদিন ধরে থেকে যাবে। কিন্তু সেটার জন্য এত কিছু করার নেই, যা আছে সেটাই যদি আমরা রাখতে পারি। কারণ যে বইগুলো তার রয়েছে আমার কাছে, সেগুলো বহু পুরনো বই, সে যুগে ছাপা, পাতাগুলো ঝুরঝুরে হয়ে যাচ্ছে, কিছুদিন বাদে সেগুলো আর ছাপানোর অবস্থা। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করছি, আপনাদের যদি কোনো রকম যোগাযোগ করার সুযোগ থাকে কোনো প্রকাশকের কাছে, বা নিজেদের যদি কোনো রকম সেরকম অ্যাক্সেস থাকে, যদি আমাকে সে ব্যাপারে সাহায্য করেন, আমি চিরকৃতজ্ঞ থাকব। এই বলেই শেষ করছি আজকে, কারণ অনেক কথা বলার আছে, কিন্তু বলে শেষ করা যাবে না। আজকে যতটা আমার মনে হচ্ছে ততটাই বললাম। এর মধ্যে কেউ একজন জানতে চেয়েছেন তার দাদামশাইয়ের ছদ্মনাম নিয়ে। ছদ্মনামেও তিনি লিখতেন পরিচয় গুপ্ত, অপ্রকাশ গুপ্ত, অনিশ্চয় শর্মা ইত্যাদি নামে, কিন্তু সেই লেখাগুলো খুব একটা আমি দেখার সুযোগ পাইনি। পেলে সে নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারতাম। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে, শুভ সন্ধ্যা জানিয়ে আমার আজকের বক্তব্য শেষ করছি। নমস্কার।